জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির প্রবাসী নেতাকর্মীরা ২৬ সেপ্টেম্বর দেবেন ভাষণ। অস্থিরতার মধ্যে রাষ্ট্র নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর। স্বাগত ছাত্র দলের পোষ্যকোটার সামনে রেখে ভোট পেছানোর অভিযোগ শিবিরের কোনো মতাদর্শের পক্ষে নয় বলছে কমিশন। জুলাই সনদ নিয়ে রেষারেষিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। এবং প্যারিসের জমকালো আয়োজনে চলছে ব্যালন ডিওর অনুষ্ঠান। গণমাধ্যম গুঞ্জন আগে ভাগেই ফাঁস বিজয়ীর নাম। পিএসজির দেম্বেলে না ইয়ামাল রাফিনিয়া, কে পাচ্ছেন জানা যাবে কিছুক্ষণ পর। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছে আইরিন আয়াত। জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অংশগ্রহণে সাধারণ পরিষদে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। সাধারণ অধিবেশনে যোগ দিতে কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিশ্ব নেতাদের সামনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন এজেন্ডা তুলে ধরবেন প্রফেসর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ঘড়ির কাঁটায় দেখি এখন নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিট। ঠিক এখন থেকে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি EK201 সেটি কিন্তু অবতরণ করবে এই জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 4-এ। এবং সেখানে ইতিমধ্যে যারা বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন ওয়াশিংটনে, বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, এবং সেই সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান এবং নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল মোজাম্মেল হক পিটার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা উপস্থিত রয়েছেন। তারা প্রধান উপদেষ্টাকে বরণ করে নেবে। এবং আপনি জানেন যে এই
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সফরসঙ্গী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এবং সেই সঙ্গে রয়েছেন জামাত নেতা চৌধুরী মোহাম্মদ তাহের এবং এনসিপির দুজন আক্তার হোসেন এবং ডক্টর তাসনিম, তারা কিন্তু এই সফরসঙ্গী হিসেবে রয়েছেন। স্বাভাবিকভাবেই আজকেই কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠক, এবং এই বৈঠকে আগামীকাল যে রাষ্ট্র এবং সরকার প্রধানদের যে মূল বিতর্ক পর্ব, সেই বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে এবং জাতিসংঘের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যোগদান করবেন। তার আগে এখন এই যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে যেহেতু বিএনপির মহাসচিব আসছেন, তার সেই উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হয়েছে। তারা মহাসচিবের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও স্বাগত জানিয়ে এখানে সভা সমাবেশ করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এরপরে এইখানে প্রধান উপদেষ্টার যে বহর, সেই বহরটি নিউ ইয়র্কের ম্যানহাটানে যে ডাউনটাউন, সেখানে ম্যানহাটানে জাতিসংঘের কাছাকাছি যে তার আবাসস্থল, সেখানে যাবে এবং সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করবেন। আজকে তেমন কোনো কর্মসূচি নেই। কাল স্থানীয় সময় যে মঙ্গলবার সকাল 9টা থেকে বিতর্ক পর্ব, সেই বিতর্ক পর্বে অংশগ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরাও সেখানে অংশগ্রহণ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সফর সঙ্গীরা কখন অবতরণ করেন তারই অপেক্ষা। এই ছিল সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্র থেকে। দিনভর উত্তেজনা অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন 20 দিন পিছিয়ে 16 অক্টোবর দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকে ছাত্রদল স্বাগত জানালেও শিবির সমর্থিত প্যানেল বলছে পোষ্য কোটা ইস্যু সামনে রেখেই ভোট পেছানো হয়েছে। এদিকে আগামীকাল আবারও শাটডাউন কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাস। রাকসু নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে ছাত্র শিবিরের এ স্লোগান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর ভোট গ্রহণ। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে 2.5 ঘন্টার জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের দাবিতে বিক্ষোভ করেন শিবির সমর্থিত প্যানেল। শিক্ষক কর্মকর্তা সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, পোষ্য কোটা ইস্যু সামনে রেখে নির্বাচন পেছানো হয়েছে। পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাকসুকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক, নির্বাচন কমিশন ও প্রশাসন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরে নির্বাচন পেছানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিবির সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জোহা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে রাকসু নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও ছাত্রদল সহ 5টি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে। শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। রাকসু নির্বাচন হবে সকল স্টেক হোল্ডারদের নিয়ে। আমরা চাই যারা এখানে প্রার্থী হয়েছে তাদের নিশ্চয়তা দিব আমরা ছাত্রদল। জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। আগামী 16 তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দিব। আমরা যেন সবাইকে নিয়ে একটা সুন্দর রাকসু নির্বাচন করতে পারি। এদিকে প্রতিকূল পরিস্থিতির কারণে নির্বাচন পেছাতে বাধ্য হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। কোনো দল বা মতাদর্শের পক্ষে কাজ করছে না বলে জানান নির্বাচন কমিশনার মুস্তাফা কামাল আকন্দ। আমরা 16 অক্টোবরে রাকসু নির্বাচন করতে চাই, উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সকলকে নিয়ে করতে চাই। আর এখানে কোনো দল মত পক্ষের আগেও আমি এখানে আবারও আমার অঙ্গীকার ব্যক্ত করতে চাই, আমরা সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছি। ছাত্র সংগঠন, সক্রিয় যত ধরনের সংগঠন আছে তারা যেন দায়িত্বশীলতার আচরণ করে এবং আমরা যেন দায়িত্বটা পালন করতে পারি, তাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ। উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অরক্ষিত প্রেসে ব্যালট ছাপানো এবং একটি প্যানেলের পক্ষে ভোট দেয়া
ব্যালট সরবরাহ সহ নানা অনিয়মের অভিযোগ করেন তারা। অনিয়মের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে সাফ জানায় সংগঠনটি। ডাকসু নির্বাচনের দিন ভোটে নানা অনিয়মের অভিযোগ তোলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। নানা অসঙ্গতির কথা লিখিতভাবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে। প্রায় 2 সপ্তাহ পর সোমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খোদ পোলিং অফিসাররাই নির্বাচনের আচরণবিধি জানতেন না বলে অভিযোগ করে ছাত্রদল বলছে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ মবের মুখে ঠেলে দেয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে, এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশাসনের পাশাপাশি বেশ কিছু শিক্ষক ও বিএনসিসি সহ কর্তৃপক্ষের নানা ভূমিকার সমালোচনা করেন ছাত্রদল নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা জানিয়েছে এনসিপি। সোমবার বিকেলে আগারগাঁওয়ে সিএসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি ও জামায়াতের রেষারেষির কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল সোমবার বিকেলে সিএসির সঙ্গে 1.5 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা জানান, নিবন্ধন ইস্যুতে ইতিবাচক সাড়া মিললেও প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না। জানান, নির্বাচন সামনে রেখে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করবে না এনসিপি। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছি না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না। আমরা স্বতন্ত্র। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েই শঙ্কা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চায় বিএনপি। এনসিপি নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, নির্বাচন নিয়ে তার দলের ভিন্ন উদ্দেশ্য নেই। বিএনপি সত্যিকারভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা জনগণের কাছে দেওয়ার জন্য, এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন চাই। এখানে আমাদের কোনো ধরনের অন্য রকমের কোনো ইচ্ছা নাই। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে আগে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের। তারা আরও বলছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহত করার বিকল্প নেই। আরও বলেন, 111-এর মতো -2 বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তিতর্কে বাড়ছে সংশয়। পিআর সহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো দল নেমেছে রাজপথে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন, তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে ভালো ফল করতে না পারে এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। শেখ হাসিনা পারেনি, এখন যারা ভেতর থেকে চেষ্টা করছে তারাও সেই জিনিসটি করতে পারবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবিতে আন্দোলনের মাঝেই প্রাথমিক জোটের ঘোষণা দিতে পারে ইসলামী দলগুলো। তবে এটি চলমান আন্দোলনে বড় দলগুলোর আচরণের ওপর নির্ভর করছে বলে মনে করেন কয়েকটি সংগঠনের নেতা। আর জোট গঠনের সর্বোচ্চ ছাড় দিতে রাজি বলে জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে বেশ কয়েকটি ইসলামী দল। রাজধানী ও বিভাগীয় শহরে আলাদা আলাদা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রায় অভিন্ন দাবি নিয়ে আন্দোলনের মধ্যেই এবার আলোচনায় ইসলামী দলগুলোর নির্বাচনী জোট প্রসঙ্গ। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন কর্মসূচিতে একই মঞ্চে দেখা গেছে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতাদের। নির্বাচনী সমঝোতার স্বার্থে গত এপ্রিল থেকে জামায়াত ছাড়া 5টি ইসলামী দলের মধ্যে হয়েছে লিয়াজু কমিটিও। এবার চলমান আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনী প্রাথমিক জোট করার আভাস ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরের। ইসলামী সমমনা দলগুলো অর্থাৎ ইসলামের পক্ষে একটা বাক্স, আর সাথে সাথে যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনে আমরা একটা সমঝোতা করার এই সিদ্ধান্ত এবং ঘোষণা আমাদের আগেই আছে। তারই একটা বর্তমানে যে যুগপথের মতো যে আন্দোলনগুলো চলছে তারই কিন্তু একটা বাস্তবতা, এটা আপনি বলতে পারেন। এদিকে আন্দোলনের মাঠ থেকেই প্রকাশ্যে আসতে পারে জোট, এমন দাবি বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের। তবে অন্যরা বলছেন বড় দলগুলোর আচরণের ওপর অনেকটাই নির্ভর করছে জোট গঠনের সম্ভাবনা। অনেক সময় জোট বা অ্যালায়েন্স এগুলো টেবিলে বসে বসে কিন্তু করা হয়, আবার অনেক সময় জোট অ্যালায়েন্স রাজপথেও কি হয় তৈরি হয়ে যায়। আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা একটা বৃহত্তর ইসলামী জোট করব। আগামী নির্বাচনে আমরা ইসলামপন্থী সকল দল অথবা যে সকল দল ইসলামী দল নয় কিন্তু আমাদের সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। একই কাছাকাছি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, মানে আপনি আন্দোলনের ময়দানে কীভাবে বিহেভ করছেন, আপনি কি আমার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন নাকি আপনি আপনার হিজিমনি দেখাচ্ছেন না? এটা তো আমি অনুভব করি যে আপনি হিজিমনি চেষ্টা করছেন, তাও তো একটা সন্দেহ হবে যে নির্বাচন করলে তো আপনি কী কাজ করবেন। এটার নেগেটিভ সাইড আর কি বলছি। এদিকে নির্বাচনী জোট গঠনে জামায়াত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। আমরা ডোমিনেট করব না, আমরা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড দেখাবো না। আমাদের আসন সমঝোতার প্রশ্ন যখন আসবে তখন আমরা প্রয়োজনে আসন যেগুলো ছাড়া প্রয়োজন আমরা ছাড়ব। আমরা দলের মধ্যে কোনো কর্তৃত্ব নেতৃত্ব জোটের মধ্যে একটা বড় ভাই সুলভ
বিগ ব্রাদারলি অ্যাটিটিউড আমাদের থাকবে না, এটা আমির জামাত বলেছেন, এবং আমরা এটা আচরণে এটা আমরা প্রমাণ করছি। ধর্মভিত্তিক নয় এমন কয়েকটি দলও নির্বাচনী জোটে যুক্ত হবে এমন আশা নেতাদের। আমাদের মধ্যে আলোচনা ছিল যে যারা আমরা এই সমস্ত শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যারা দলের স্বার্থকে প্রাধান্য দেয় তারা পিআর চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন পদ্ধতি কি হবে সে সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোট করতে হবে। দলের স্বার্থকে অগ্রাধিকার দেন তারাই কিন্তু এই পদ্ধতি মানতে চায় না। কারণ হলো এখন যে গতানুগতিক যে নির্বাচন ধারাটা আছে, এই নির্বাচন পদ্ধতিতে 30-35% যদি ভোট পেয়ে যায় তখনই তারা সরকার গঠন করে ফেলে, আর বাহিরের থাকলো কত 60-65% মানুষ, তাদের মতামতের কোনো মূল্যায়নই হয় না। সব দলের লোক যখন সংসদে আছে তখন আবার আন্দোলন সংগ্রাম রাস্তায় করবে কারা? তাদের তো প্রতিনিধি আছেই। যদি আপনারা একমত না হন তাহলে আপনারা গণভোটের পরিবেশ করেন, দেখেন মানুষ কি চায়। 10 লাখ টাকার বিনিময়ে অনুসন্ধান থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাবের অভিযোগ উঠেছে খোদ দুদকের এক কর্মকর্তার বিরুদ্ধে। বাগেরহাটের ওই কর্মকর্তা আবুল হাশেমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরাসরি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল। সংস্থাটি জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এসআর ট্রেডার্সের ঠিকাদার শহীদুল ইসলাম সোহেল। তার অভিযোগ, মিথ্যা অনুসন্ধান থেকে অব্যাহতির জন্য সংস্থাটির বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক আবুল হাশেম 10 লাখ টাকার ঘুষ দাবি করেছেন। ব্যবসায়ীর দাবি, গেল 6 সেপ্টেম্বর আবুল হাশেম তাকে খুলনার বাসায় ডেকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ সহ বিভিন্ন অভিযোগের কথা জানায়। অব্যাহতি পেতে 10 লাখ টাকা দাবি করলে পরবর্তীতে 5 লাখে আপোষে রাজি হন। প্রমাণ হিসাবে গণমাধ্যম কর্মীদের সামনেই দুদকের এই কর্মকর্তাকে ফোন করেন সোহেল। দুজনের কথোপকথনে মেলে অভিযোগের সত্যতা। স্যার 5 তো ম্যানেজ করতে পারিনি স্যার, 2 লাখ ম্যানেজ করতে পারছি স্যার। ঠিক আছে, পরে পরে ওটা দিয়ে বাকিটা পরে দিন। স্যার তাহলে এখন কি 2 লাখই দিব স্যার? না, ওটা হবে না। 4% এই তো না 3% কত করতে। এরপর কমিশনে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক। আপনি আমার ট্যাক্সের ফাইল দেখবেন না, বলো যে দুদক ট্যাক্সের ফাইল দেখে না, দুদকের আইনে চলে। আপনি যদি আপনার এই রিপোর্ট আপনার পক্ষে দিব, প্রকাশ্য অনুসন্ধান করবে, এই জন্য আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন, আমাকে এবং খুলনা অফিসকে। যে অভিযোগটা আমরা পেয়েছি এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করব। যদি অভিযোগটা প্রমাণিত হয়, কমিশন এতটুকু এক বিন্দু ছাড় দিবে না তার বিষয়ে। প্রতিনিয়ত দুদক যখন ভুয়া দুদকের বিষয়ে সতর্কতা জারি করছে, ঠিক তখনই সংস্থাটির এক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। অফিসিয়ালি প্রমাণ করে ব্যবস্থা গ্রহণ করব। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো যেন মানব পাচারকারীদের আস্তানায় পরিণত হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে এই চক্রটি। অভিযানে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় 4 জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে 72 ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান। এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের 2 সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় 3টি অস্ত্র, 3 রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরে তাদেরকে ধরতেও পারবো। জঙ্গল এবং
আবহাওয়া প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, বাট অচিরেই আপনারা দেখতে পাবেন যে এরা আইনের আওতায় আসবে। চক্রটি নানাভাবে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের মালয়েশিয়া বা থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নেয় পাহাড়ের গোপন আস্তানাগুলোতে। 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। গুদামে লেগে গেল জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবার মৃত্যুহার বেশি 20 থেকে 30 বছর বয়সী রোগীর। পরিস্থিতি মোকাবেলায় গঠন করা হচ্ছে আলাদা চিকিৎসক কমিটি। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রোববার 24 ঘন্টায় ডেঙ্গুতে 12 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু। এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে আসে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয় এবছরের সবচেয়ে বেশি মৃত্যুর হার 20 থেকে 30 বছর বয়সী রোগীর। 50% এবং 70% রোগী হাসপাতালে ভর্তি হওয়ার এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা চিকিৎসক কমিটি গঠন করা হচ্ছে। এক রোগীকে একাধিক ডাক্তার নয়, এক ডাক্তারই দেখবেন। ডেঙ্গুর জন্য আমরা ফিক্সড মেডিকেল টিম করেছি, যে যত ডেঙ্গু রোগী ভর্তি হবে তারা এই যে নির্দিষ্ট যে এই 10 জন 12 জন মেডিকেল টিম বা বিশেষজ্ঞ সমন্বয়ের যে টিমটা আছে তারা চিকিৎসা দেবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত বছরের তুলনায় মৃত্যু হার কম হলেও এবার আক্রান্তের সংখ্যা অনেক বেশি। মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। মৃত্যু ঝুঁকি কমাতে জ্বর হলে অবহেলা নয়, বাধ্যতামূলক পরীক্ষার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কন্ট্রোল শরীরের সিস্টেমগুলো যদি কাজ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর 5 আসন কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটটি দায়ের করেন বিএনপির 2 নেতা জহিরুল হক শাহজাদা মিয়া সহ 16 জন ব্যক্তি। রিটকারীর আইনজীবী জানান, 1970 সাল থেকে 2008 সাল পর্যন্ত সদরপুর ও চর ভদ্রাসন এলাকা নিয়ে ফরিদপুর 4 এবং ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর 5 সংসদীয় আসন হিসেবে নির্বাচন হয়ে আসছিল। পরবর্তীতে সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা 3 উপজেলা নিয়ে একটি আসন করা হয়। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলাকে আলাদা করে ফরিদপুর 5 আসন করা প্রশ্নে রুল জারি করার সন্তোষ প্রকাশ করেছেন রিটকারীরা। চরভদ্রাসন এবং সদরপুর উপজেলার সমন্বয়ে এবং ফরিদপুর 5 শুধুমাত্র ভাঙ্গা উপজেলার সমন্বয়ে 2টি স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করা হবে না বা গঠন করা হবে না, এই কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। আইন হলো জনগণের জন্য, জনগণের স্বার্থ দেখার আইনের কাজ। সেটা যদি আইন রক্ষক হয়ে ভক্ষক হয়, ইলেকশন কমিশনার ঠিক তাই করেছে, যার জন্য আমরা উচ্চ আদালতে এসেছি। উচ্চ আদালত রুল দিয়েছে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। আশা করি আমাদের ন্যায় বিচার পাবো। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশে কর ও কর বহির্ভূত আয় অনেক কম। ব্যবসায়ীদের দাবিতে বিভিন্ন সময় কর কমানোয় সরকারি চাকরিজীবীদের বেতন পাওয়া নিয়ে সংশয় তৈরি হচ্ছে। সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জে বন্ড বাজার নিয়ে আয়োজিত এক সেমিনারে উপদেষ্টা আরও বলেন, মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা অনেক কম। ট্যাক্স উপর নির্ভর করলে চলবে না। ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ সেটা আমাদের অনেক লো। প্রাইভেট সেক্টরে যারা এখন আছে আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেকে আমরা তো বেতন ভাতাও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে, যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চায় না। শুকুক ও বন্ড বাজার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ট্রেজারি বন্ডের অংশীদারিত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন গভর্নর। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে অনুঘটকের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আর অর্থ উপদেষ্টা বলছেন, বন্ড বাজারে বিনিয়োগ বাড়াতে দূর করতে হবে কর ভীতি।
গত কয়েক বছরে জ্বালানি, সার প্রকল্পে অবকাঠামো ও বন্দর নির্মাণে আর্থিক ঘাটতি পূরণ করতে ট্রেজারি বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংস্থানের ব্যবস্থা করে সরকার। তবে অর্থনীতিতে বন্ড বাজারের অংশীদারিত্ব 1%-ও কম হওয়ায় খাতটি এখনও জনপ্রিয় নয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যাংক খাতে নির্ভরশীলতা এর জন্য দায়ী। এছাড়া ট্রেজারি বন্ড ও বাণিজ্যিক বন্ডের বাজার পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অধীনে থাকায় বাণিজ্যিক বন্ড নিজেদের অংশীদারিত্ব বাড়াতে অনাগ্রহী বলে মত বিশ্লেষকদের। এমন অবস্থায় মেট্রো রেল, দ্বিতীয় পদ্মা সেতু এবং সরকারের বৃহৎ অবকাঠামো নির্মাণ পরিকল্পনায় বন্ড বাজারের অংশীদারিত্ব বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অনুঘটকের ভূমিকা পালন জরুরি বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংক অ্যান্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, খুব শীঘ্রই সেটা আমরা সরকারের কাছে পেশ করতে যাচ্ছি। বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব। রোববার রাজধানীর নিকুঞ্জে এক আলোচনায় অর্থোপদেষ্টা জানান, সাধারণ মানুষকে বন্ড বাজারে বিনিয়োগে আগ্রহী করতে কর সংস্কারের প্রয়োজন হবে। একই সঙ্গে কর ভীতিও দূর করতে হবে। আমরা ট্যাক্স দেই, সেবাটা পাই, তো লোকজন তো একটু গোসা করবে, তাই না? ট্যাক্স দিলাম, আমি পাই না। সেটা জন্য আমি প্রায় বলি ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের বলছে, ভাই একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটাও বেশি দেবে। সারা বিশ্বে বন্ড বাজারের অংশীদারিত্ব 24%-এর বেশি। 12% অংশীদারিত্ব থাকলে যে কোনো দেশের আর্থিক কাঠামো শক্তিশালী হিসেবে ধরা হয়। দেশে সুকুক ও বন্ড বাজার শক্তিশালী হলে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগেও ভূমিকা রাখবে বলে মত আলোচকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক বা অরাজনৈতিক কারণে যারা কোনো নীতি সহায়তা পায়নি সেসব শিল্প ও উৎপাদক প্রতিষ্ঠানকে অগ্রাধিকারে রেখে এবারও নির্বাচনের আগে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 30 জুন পর্যন্ত ঋণের ওপর 2% হারে নগদ জমা দিয়ে এই সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদদের মতে রাজনীতি বা নির্বাচনে অংশ নেয়ার সুবিধা নেওয়া যেন প্রাধান্য না পায় পুনঃতফসিলের আড়ালে। বাংলাদেশ ব্যাংক বলছে আগের আমলের মতো রাজনৈতিক মাপকাঠি প্রাধান্য পাবে না। সেলিয়া সুলতানের আরও একটি রিপোর্ট। কখনো কোভিড, কখনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের হাওয়ায় দুর্বল অর্থনীতি, অথবা রাজনৈতিক বা অরাজনৈতিক হাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়েছে অনেক কারখানা, ব্যবসায়িক চুক্তি বাতিল হয়ে কর্মহীন হয়ে এখন পথে পথে ঘুরে উত্তরের খোঁজে টাঙ্গাইলের আবু সাইদ, টেকনাফের কায়সার হামিদ, সাতক্ষীরার মনিরুল এখন ঢাকায়। 19 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা সেবা দিয়েছি, তখন পর্যন্ত আমরা জানি নাই যে আমাদের সেবাটা বন্ধ করা হবে। অর্থনীতির উপাদান একটি আরেকটির সাথে যুক্ত। যুদ্ধ বা আনন্দ সংক্রমণের মতো ছড়াতে থাকে এক দেশ থেকে আরেক দেশে। মানুষের ঘরে পৌঁছে যায় অতিথির অতিথি হয়ে, কখনো জ্বালানি, কখনো পরিবহনের খরচের নামে, অথবা বাজারের থলেতে মূল্যস্ফীতির চাপ হয়ে। অর্থনীতির এমন পরিস্থিতিতে একমাত্র কাজের নিশ্চয়তা হতে পারে নিরাপত্তার ঢাল। কর্মসংস্থান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে এবারও নীতি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপি ঋণ পুনঃতফসিলের এই সুযোগ প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে যেন রাজনৈতিক সুবিধার ঢাল না হয় সেদিকে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভালো ব্যবসায়ী না, দুষ্টু ব্যবসায়ী এবং ইলেকশন করার জন্য হয়তো সে কোনো রকম এটারও কিছু কন্ডিশন দেওয়া উচিত। অগ্রগতিটাও যাতে মনিটর করা হয়, সে কি এটা ব্যবসায় সে ফিরে আসছে কিনা, তার কলকারখানা সে চালু করছে কিনা, নাকি কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে এটি করেছে। বৈশ্বিক অভিঘাত ও বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশি টাকার বিনিময় হার অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সহায়তা পাবেন। পূর্বে সচ্ছলদের জন্য এই সুবিধা ইন্ট্রোডিউস করা হয়েছিল, যাদের ঋণ খেলাপি হওয়ারই কথা না, মানে টু সাম এক্সটেন্ট বলতে হয় অনেকে উইলফুল ডিফল্টার। প্রফেশনাল ব্যাংকাররা ব্যাংক পরিচালনা করবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে। এবারের নীতির আওতায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছর সময় পাওয়া যাবে ঋণ পরিশোধে। 300 কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে নীতি সহায়তা নিতে বাছাই কমিটির কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে উত্তাল ইটালি। সোমবার রাজধানী রোম সহ বিভিন্ন শহরের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ডাক দেওয়া হয় ধর্মঘটের। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল, এমনকি বিভিন্ন কারখানাও বন্ধ ঘোষণা করা হয়। রোমের পাশাপাশি মিলান, তুরিন, ফ্লোরেন্স, নাপোলি, বারি ও পালোরমো সহ
অন্যান্য শহরেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইতালি সরকারের প্রতি দাবি জানান আন্দোলনকারীরা। লন্ডন বাংলাদেশ দূতাবাস থেকে 2 দিনের এক সরকারি সফরে আয়ারল্যান্ডে গেছেন দূতাবাস কর্মকর্তারা। 2 দিনে প্রায় 500 পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করেছেন তারা। দেশটিতে বাংলাদেশ দূতাবাস না থাকায় দীর্ঘদিন ধরে স্থায়ী মিশনের দাবি জানিয়ে আসছেন বসবাসরত হাজার হাজার প্রবাসীরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট অফিস না থাকায় প্রতি বছর কয়েক দফায় লন্ডন দূতাবাসের কর্মকর্তারা গিয়ে পাসপোর্ট, এনভিআর, পাওয়ার অফ অ্যাটর্নি, বার্থ সার্টিফিকেট ও অ্যাটেস্টেশন সহ নানা সেবা দেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের বসতি বাড়ায় চাহিদা আরও বেড়েছে। এবার গলইতে 2 দিনে প্রায় 500 আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কাজ করেন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন ও গলয় বাংলাদেশ কমিউনিটির স্বেচ্ছাসেবীরা। তথ্য সহায়তা ও সংগঠনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় সহযোগিতার কারণে পুরো কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা চেষ্টা করেছি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে। আশা করি আমাদের আয়ারল্যান্ডের জনগণ এটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আশা রাখতেছি আমরা আগামীবারও এই পাসপোর্ট সার্জারি যদি এই কমিউনিটিতে হয় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব সবাইকে হ্যাপি রাখার জন্য। পাসপোর্ট সার্জারি সহ কর্মকর্তা সবাইকে ধন্যবাদ। আমরা এখানে কাজকর্ম করতে পেরে অনেক খুশি হয়েছি জনগণ। তবে প্রবাসীদের মতে সেবা নিতে লম্বা লাইনে দাঁড়ানো ও নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করায় অনেক সময় ভোগান্তি তৈরি করে। স্থায়ী দূতাবাস থাকলে এসব জটিলতা এড়ানো যেত বলে দাবি তাদের। আমাদের জনসংখ্যা বৃদ্ধিতে আমরা আশা করব বাংলাদেশের সরকার যে সরকারি দেশে আসুক না কেন আমাদের আয়ারল্যান্ডে একটা এম্বাসি করার জন্য দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য। গলয়ে বাংলাদেশ কমিউনিটির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয় এই পাসপোর্ট সার্ভিস। ভিড় সামলাতে কর্মকর্তাদের রাত পর্যন্ত সেবা চালিয়ে যেতে হয়েছে। তবুও দীর্ঘদিন পর এক জায়গায় এতগুলো সেবা একসঙ্গে পেয়ে খুশি প্রবাসীরা। দেশীয় অর্থনীতির বড় একটা যোগানদাতা প্রবাসীরা। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে তারা রেমিটেন্স পাঠান। রাষ্ট্রেরও কিছু দায় রয়েছে প্রবাসীদের প্রতি, যেমন আয়ারল্যান্ডের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি একটি দূতাবাসের। এই দূতাবাস স্থাপন হলে এখানের প্রবাসীরা উপকৃত হবেন, এমনটাই জানিয়েছেন এখানে বাংলাদেশিরা। রাষ্ট্র সেই দায় এড়াতে এই কাজটি করবেন, এটিও তাদের প্রত্যাশা। সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় শুরু হতে যাচ্ছে 3য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025। এই আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ, যেখানে নিজেদের পোশাক ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরা হবে। আগামী 25 থেকে 28 সেপ্টেম্বর জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে বসবে এই এক্সপো। বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তত্ত্বাবধানে 12টি প্রতিষ্ঠান প্রদর্শন করবে টেক্সটাইল, ফ্যাশন, নিট ওয়্যার ও পোশাক অ্যাক্সেসরিজ। এবারের আসরে মোট 26টি দেশ অংশ নিচ্ছে। এই প্রদর্শনী নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খোঁজার পাশাপাশি পরিবেশ বান্ধব ও টেকসই পোশাক তুলে ধরার সুযোগ এনে দেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আরবি এবং ইংলিশে দুটোতেই আছে স্টলের স্টল নাম্বার দেওয়া আছে। মানে জানতে আমাদের বাংলাদেশের আপনি একটু স্যাম্পল দেখান, আমাদের স্যাম্পল করে নিয়ে আসা। অনুরোধ জানাচ্ছি যে এটাকে ক্যালেন্ডার করতে পারেন। ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির ফুটবল ক্লাবগুলোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। টানা 2 বছর ফিন বাংলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সবুজ বাংলা ফুটবল ক্লাব। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী হেলসিঙ্কিতে হয় এই আয়োজন। শুরুতে ক্লাবের অর্জন ও বিভিন্ন সময় ভূমিকা রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। এরপর কেক কেটে উদযাপন ও শেষে প্রীতিভোজে অংশ নেন সবাই। সব মিলিয়ে প্রবাসী বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের মিলন মেলায় রূপ নেয় আয়োজন। ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির 20টি ফুটবল ক্লাব নিয়ে প্রতি বছর ফিন বাংলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
দেখছেন প্রবাস সময়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঘোষণা হয়নি বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। আবেদন জমা নির্ধারিত সময়ের পর দেয়া হলেও জমা রাখা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের ফর্ম। কেন এমন অনিয়ম করা হয়েছে তার সদুত্তর দিতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। একক সিদ্ধান্তে কাউন্সিলরশিপ জমা দেওয়ার তারিখ বাড়িয়েছেন আমিনুল ইসলাম বুলবুল বলেও জানান তিনি। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলর তালিকা চূড়ান্ত হলেও জানা যায়নি বোর্ড। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে দিনভর নাটকীয়তা। বিসিবি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 6টায় ছিল শেষ সময় কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার। এরপরই প্রকাশ করার কথা খসড়া তালিকা। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে বোর্ড সভা হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, যা পরবর্তীতে শুরু হয় রাত 9টায়। 2.5 ঘন্টা মিটিংয়ের পরও খসড়া তালিকা প্রকাশ করতে পারেনি বিসিবি, জানিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বোর্ড। তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে। দায়িত্বটা ছিল, সে দায়িত্বটা সংবিধান অনুযায়ী আমাদের হলো কাউন্সিলরের চিঠিটা দেওয়া এবং তাদের কাছ থেকে এটা রিসিভ করে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী ওনারা এটা তালিকা প্রকাশ করবে। কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার শেষ সময় সন্ধ্যা 6টা হলেও সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিবাদমান 4 ক্লাবের একটির পক্ষ থেকে কাউন্সিলরশিপ আবেদন করেছেন রাত 9টায়। সময় পেরিয়ে গেলেও বোর্ড কি করে আবেদন জমা নিয়েছে তার মন গড়া ব্যাখ্যা দিলেন ইফতেখার মিঠু। একটা কাউন্সিলরের নাম পরে এসছে, যেটা আমরা নোট আকারে দেওয়া হবে, যে নোট আকারে যে 9টার সময় এটা এসে পৌঁছেছে। হ্যাঁ, এই নোট আকারেই ইলেকশন কমিশনের কাছে চল, যেটা যখন আমার কাছে এখন তো ইটস বিং প্রিপেয়ার্ড, যেটা যেই সময় রিসিভ করেছে সেটা দিয়েই এটাকে পাঠানো হবে। অনিয়ম করা হয়নি ব্যাপারটা, না একসেপ্ট করা হয়নি। আমরা যেভাবে পাঠানো হচ্ছে, ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে, এই অমুক তারিখে এগুলি যাচ্ছে, উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলরশিপের সুরাহা হলেও তা প্রকাশ করেনি বোর্ড। শেষ বোর্ড সভায় আলোচনা হয়েছে আসন্ন বিপিএল নিয়েও। আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে। 1398 crore ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এইসব নিয়ে প্রায় 1400 কোটি টাকা আপনার রেখে দেওয়া হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে পূর্ব ঘোষিত 6 অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হওয়া স্পেশাল এশিয়া প্যাসিফিক ব্যাডমিন্টনে 4টি স্বর্ণ পদক এবং 1টি রৌপ্য পদক জিতেছে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়। স্পেশাল অলিম্পিকের এই আসরে এশিয়া প্যাসিফিকের 10 দেশের বৌদ্ধিক এবং বিকাশগত অক্ষম 80 জন ব্যাডমিন্টন খেলোয়াড় অংশগ্রহণ করেন, যেখানে বাংলাদেশের অর্জন 11 স্বর্ণ, 2টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ। এর মধ্যে 3টি পদক একাই জিতেছেন মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষার্থী পান্না আক্তার, আর 1টি স্বর্ণপদকের পাশাপাশি 1টি রৌপ্য পদক জিতেন বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী নাইমুর রহমান সজীব। এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়টির পৃষ্ঠপোষক ও ক্রীড়া সংগঠক নাসির শাহরিয়ার জাহিদি। বিশেষ চাহিদা সম্পন্ন সব অ্যাথলেটদের পাশে প্রতিশ্রুতি দেন বাফুফের এই সহসভাপতি। সাইনবোর্ডে অটিজম মানে জিনিসটা যেন একটা নেগেটিভ কনোটেশন থাকে, এবং আমরা দেখলাম এই বাচ্চাগুলো এরা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তাদের ট্যালেন্টস, তাদের দক্ষতা অনেক বেশি থাকে। অর্থাৎ হয়তো আমাদের সাধারণ দৃষ্টিতে তাদের কিছু সেটব্যাক আমরা দেখছি, তাদের কিছু ডেফিসিয়েন্সি আমরা দেখছি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে তাদের আবার স্কিলগুলো এত এক্সেলেন্ট, এত উৎকর্ষ, সেটা হয়তো আমাদের স্বাভাবিক বাচ্চাদের এটা নাই। তো সুতরাং আমাদের কাছে মনে হয়েছিল যে তাদের ভিতরে যে বুদ্ধিবৃত্তিক সুপ্ত প্রতিভাটা আছে, সেই সুপ্ত বুদ্ধিবৃত্তিকে বিকাশের জন্যে আমাদের কাজ করতে হবে। জার্মানির বার্লিনে 51তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে 42.2 কিলোমিটার পথ দৌড়ালেন প্রবাসী বাংলাদেশের শিবশঙ্কর পাল।
রবিবার অনুষ্ঠিত এই ম্যারাথনে 160টি দেশের 48,143 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। আর এই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন এখন পর্যন্ত 137 আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নেয় জার্মানিতে বসবাসরত বাংলাদেশি এই দৌড়বিদ। বার্লিনের বিএমডব্লিউর এই আন্তর্জাতিক ম্যারাথনের রেকর্ড 8 বার অংশ নেন শিবশঙ্কর। 3.5 ঘন্টারও কম সময় নিয়ে ফিনিশিং লাইন শেষ করেন। ম্যারাথন শেষে জানান, বাংলাদেশের নাম এবং পতাকা তুলে ধরা সবসময় তার জন্য গর্বের। প্রবাসের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির প্রবাসী নেতাকর্মীরা 26 সেপ্টেম্বর দেবেন ভাষণ। অস্থিরতার মধ্যে রাকসু নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর। স্বাগত ছাত্র দলের পোষ্যকোটা সামনে রেখে ভোট পেছানোর অভিযোগ শিবিরের কোনো মতাদর্শের পক্ষে নয় বলছে কমিশন। জুলাই সনদ নিয়ে রেষারেষিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। এবং প্যারিসের জমকালো আয়োজনে চলছে ব্যালন ডিওর অনুষ্ঠান। গণমাধ্যম গুঞ্জন আগে ভাগেই ফাঁস বিজয়ীর নাম। পিএসজির দেম্বেলে না ইয়ামাল রাফিনিয়া, কে পাচ্ছেন জানা যাবে কিছুক্ষণ পর।